ব্রহ্মচর্য ও মস্তিষ্ক। দেহস্থিত বীর্যের আদি উৎপত্তি স্থান মস্তিষ্ক। মেরুদণ্ড পরিবাহিত হয়ে এই মহাধাতু স্থূল শুক্রের আকারে অন্ডকোষে বিশ্লিষ্ট ও সঞ্চিত হয়। স্থূলভাবে শুক্র তৈরি হয় বটে অন্ডকোষে, কিন্তু সূক্ষ্ম প্রেরণা আসে কাম চিন্তার স্পন্দন রূপে মস্তিষ্ক থেকে। অন্ডকোষে জমা হলে তার ব্যয় এবং নির্গমন প্রায় নিশ্চিত। মহাধাতুর এই বিচরণের আদি, মধ্য ও অন্ত পর্যায় হল যথাক্রমে মস্তিষ্ক, মেরুদণ্ড এবং অন্ডকোষ লিঙ্গ। ব্রহ্মচর্য প্রভাবে মস্তিষ্ক এবং মেরুদণ্ড এমন অবস্থাপ্রাপ্ত হয় যাতে এই মহাধাতুটি শুক্ররূপে ব্যয়ের জন্য অন্ডকোষ ও লিঙ্গ অভিমুখে ধাবিত হওয়ার পূর্বে তার সূক্ষ্মতর রূপান্তর ঘটে। বীর্য ওজ এতে পরিণত হয়। এই ওজ দেহ ও মনের এক অদৃশ্য শক্তি ও সৌন্দর্যের সঞ্চার করে। কামের প্রথম স্ফুরণ ঘটে মস্তিষ্কে। লিঙ্গের কিন্তু সেখানে গৌণ ভূমিকা, মুখ্য ভূমিকা মস্তিষ্কের। জন্মসূত্র, কুচিন্তা, পরিবেশ, পারিপার্শ্বিকতা, অদভ্যাস যে কারণেই হোক মস্তিষ্কের এক ক্ষুদ্রতর অংশে কাম প্রথম সাড়া দেয়। তারই ফলে সেই কাম মেরুদণ্ড বিধৃত অসংখ্য স্নায়ুতন্ত্রের ভিতরে দৈহিক ও মানসিক বিকার ঘটায়। যদি তাকে নিয়ন্ত্রণ না করে প্রশ্রয় দেওয়া হয় তবে স্নায়ুতন্ত্রীয় মেরুদণ্ডীবাহী হয়ে মস্তিষ্ক থেকে ক্ষরিত মহাশক্তি নিচে নেমে আসে। মহাশক্তির এই নিম্ন প্রবাহে দেহ মনে একটা প্রচন্ড উত্তেজনা বা নাড়া লাগে। এই উত্তেজনাই হলো কাম ক্রিয়ার মূল লক্ষ্য। এই অব্যক্ত উল্লাস বীর্যক্ষরণের সঙ্গে সঙ্গে হঠাৎ স্তব্ধ হয়ে যায়। তখন কাম ক্রিয়ায় ছেদ ঘটে, লিঙ্গাদি নির্জীব হয়ে পড়ে। নানা উত্তেজক কারণ সামনে থাকলেও মস্তিষ্ক কাম ক্রিয়ায় প্রবৃত্তি অনুভব করে না। স্পন্দনাত্মক এই উল্লাসী নারী পুরুষ নির্বিশেষে কাম ক্রিয়ার মূল সম্ভোগ। যতক্ষণ ভিতরে এই আলোড়নটি সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ কাম ক্রিয়ার প্রাবল্য থাকে। বীর্যক্ষরণ সত্ত্বেও আবার এমন হয় বাইরে বীর্যক্ষরণ কৃত্রিম উপায়ে রুদ্ধ, কিন্তু ভিতরে সেই আলোড়নটি সম্পাদিত হলো। ফলে বীর্যক্ষরণ ব্যতিরেকেই কাম ক্রিয়ার ছেদ ঘটে। মহর্ষি নারদ বাবার সুযোগ্য বর্ষিয়ান প্রশিষ্য শ্রী হরিপদ ব্রহ্মচারী মহারাজের কথায় মস্তিষ্কের সাথে বাঁধা আছে শুক্রস্থান। এক ক্ষয়ী সব ক্ষয়, হও সাবধান। মস্তিষ্কের তরঙ্গ সৃষ্টির প্রতি সবিশেষ নজর রাখা ব্রহ্মচর্য সাধনায় সবিশেষ লক্ষণীয়। মস্তিষ্কের গোপনতম ও ক্ষুদ্রতম প্রকোষ্ঠে কামচিন্তা যেন দানা বেঁধে প্রশ্রয় না পায়। যদি মস্তিষ্ক থেকে এর রমণীয়তা দূর না করা যায় তবে বীর্যক্ষয় রোধ সুদুষ্কর হয়ে পড়ে। তাই মস্তিষ্ককে নিয়ন্ত্রিত করে চিন্তা জগৎকে কাম মুক্ত রাখা একান্ত আবশ্যক। ব্রহ্মচর্য সাধনা অগ্রসর হলে এমন হয় ঘুমন্ত অবস্থায়ও মস্তিষ্ক কাম চিন্তার প্রশ্রয় দেয় না। অঙ্কুশ তাড়িত হয়ে প্রবৃত্তিরূপী মত্ত হস্তি প্রতিনিবৃত্ত হয়। মস্তিষ্ক এমনই সজাগ সচেতন হয়। মগজ থেকে কাম চিন্তা যিনি ধুয়ে মুছে ফেলতে পেরেছেন, ব্রহ্মচর্য তার করতলগত, অর্থাৎ ব্রহ্মচর্যে তার প্রতিষ্ঠা ঘটেছে বলা যায়। বাইরের হাজার উত্তেজক কারণ তখন তার মস্তিষ্কে
কাম প্রশ্রয় জাগাতে ব্যর্থ হয়। সুবিখ্যাত মহাপুরুষদের অন্তরঙ্গেরা প্রশ্ন করেছেন, মহাশয়, তার অর্থাৎ কামের সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হয় কি? একজন সাধু উত্তর দিয়েছিলেন, আমি দিন রাত এতই কর্মব্যস্ত থাকি যে আমার নিকট তার আসার সুযোগই ঘটে না। আর একজন উত্তর দিয়েছিলেন, আমি সাধ্য সাধনা করেও তার দেখা পাই না। একদা গৃহী উত্তরকালে সন্ন্যাসী জনৈক সাধু উত্তর দেন, মাসাধিককাল চেষ্টা করলে তার দেখা আমার মিলতে পারে। অর্থাৎ এইসব মহাপুরুষেরা নিজেদের দেহ মন প্রাণকে এমন এক উচ্চ গ্রামে বেঁধে ফেলেছেন যেখানে থেকে নিচে নামা প্রায় অসম্ভব। ব্রহ্মচর্য তাদের স্বভাবে প্রথিত। ব্রহ্মচর্য মানুষের ধারণার শক্তিকে প্রচন্ড রকম বাড়িয়ে দেয়। মস্তিষ্কের আধারটি এত সম্প্রসারিত হয় যাতে সহজে সেটির মধ্যে অনেক কিছু ধরে। বস্তুত হাজার হাজার কোটি নিউরন কোষ সমৃদ্ধ আমাদের মস্তিষ্কের অতি ক্ষুদ্রতম ভগ্নাংশই সাধারণ মস্তিষ্কে সচল সক্রিয় থাকে। বাকি 99.9 এর অধিক শতাংশই অচল নিষ্ক্রিয় থাকে। ব্রহ্মচর্য প্রভাবে এই সচল ও সক্রিয় এলাকার সম্প্রসারণ ঘটে, অর্থাৎ প্রচুর অনাবাদী এলাকায় চাষ শুরু হয়। শুধু পরিমাণগতভাবে নয়, জটিল ব্যাপারগুলিও অতি সরল হয়ে ব্রহ্মচারীর কাছে দেখা দেয়। ফলে গুণগত একটা পরিবর্তন ব্রহ্মচারীর মস্তিষ্কে ঘটে। ব্রহ্মচারী বইয়ের পাতায় একবার চোখ বুলিয়ে তার ভিতরের জিনিস সহজে ধরে ফেলেন। একবার বা দুবার শুনলে তার মনে থাকে। তার খেয়াল ও সচেতনতা অনেক বেশি। হাজার ব্যস্ততার মধ্যেও তার কর্মের একটা শৃঙ্খলা ও ছন্দ বিদ্যমান। ব্রহ্মচারীর মস্তিষ্ক এত সতেজ, সক্রিয়, সঞ্জীবিত যে নিমেষে তা অনেক কিছুর প্রতিফলনে সাড়া দিতে সক্ষম, গ্রহণের সমর্থ। শুধু গ্রহণ নয়, ধারণ এবং পুনঃসম্প্রসারণ করা তারই পক্ষে অতি সহজ। অব্রহ্মচারীরা বুঝতেই পারে না, বুঝে ধারণ করতে পারে না। ধারণ করলে তা পুনঃসম্প্রসারিত করার যোগ্যতা লাভ করে না। ব্রহ্মচর্যের প্রভাবে শ্রীরামকৃষ্ণদেবের 1 পোয়া ঘটিটি 3 পোয়া ঘটিতে রূপান্তরিত হয়। মস্তিষ্কেরই একটা সূক্ষ্ম ধারা প্রবাহ মেরুমজ্জা, স্পাইনাল ম্যারো আকারে দেহের মূল স্তম্ভ রূপে বিদ্যমান। এটি হলো যৌগিক সুষুম্না নাড়ির আধার। এই মেরুমজ্জারই আধারে জীবাত্মা রূপে বীর্যের দেবযান ও পিতৃযানের পথে ওঠা নামা। এই মেরুমজ্জা হলো শুক্রের অব্যবহৃত পূর্বাবস্থা, যেমন ঘির পূর্বাবস্থা হলো মাখন। মেরুমজ্জা যদি হয় দেহের সার, তবে শুক্র হলো দেহের সারাত সার। এই মেরুমজ্জাকে পরীক্ষা করে এবং এর নির্যাস যথাযথ ব্যবহার করে আধুনিক চিকিৎসা শাস্ত্রে বহুবিধ কঠিন জটিল রোগ নির্ণয় এবং আরোগ্য বিধান সম্ভব হয়েছে। মস্তিষ্ক, মেরুমজ্জা এবং শুক্র এভাবে একই সুরে বাঁধা। বীর্য ধারণে মস্তিষ্ক মেরুমজ্জা পরিপুষ্ট হয় এবং দেহ মন প্রাণ সহজে সবল ও নিরোগ থাকে। মস্তিষ্ক শোধনের উপায়। মস্তিষ্কই আমাদের স্থূল সত্তার আদিমতম রূপ। ভ্রূণ অবস্থায় মস্তিষ্কেরই জন্ম সর্বপ্রথম। এই মস্তিষ্কেরই কোনো এক পরমাণু সদৃশ্য সূক্ষ্মতম অংশ জীবাত্মার আকারে অদৃশ্যভাবে আকাশচারী হয়ে ঘুরে বেড়ায়। পুনরায় জঠরে অন্বেষণে, জঠরের অন্বেষণে।
সুতরাং এই মস্তিষ্কে যে ছাপ গভীরভাবে দিয়ে দেওয়া হয় তা সারা জন্মের মতন তো বটেই, এমনকি জন্ম জন্মান্তরে তার ক্রিয়া ও প্রভাব চলতে থাকে। জীবাত্মার এই কুপ্রভাব মুক্তি হলো প্রজনন বিজ্ঞানের ভাষায় জিনের পরিশুদ্ধিকরণ, যা মানুষের ভিতরে পূর্ণতা লাভের সহায়ক। মস্তিষ্কের মূলীভূত এই বীজ জিনটিকে শোধন করাই আমাদের প্রধান লক্ষ্য কর্তব্য। সৎকার্য, বিচার বোধ, বিবেকের দ্বারা কুভাব কিছুটা প্রতিহত হয় মাত্র, কিন্তু বীজের প্রকৃতি পরিবর্তন করা যায় না। মস্তিষ্কের এই বীজের প্রকৃতি অনুসারেই মানুষ জন্মগত সূত্রে তিনি দোষগুণ লাভ করে। মস্তিষ্কের মধ্যে ইন্দ্রিয় তাড়না শুরু হলে বিচারাদি বাঁধ আর কিছুই প্রায় করতে পারে না। মস্তিষ্কে যদি কুচিন্তার প্রবাহ চলতে থাকে তবে দেহে তার প্রতিফলন অচিরেই ঘটে। দেহের ছাপ মস্তিষ্কে, মস্তিষ্কের ছাপ দেহে, এভাবে পরস্পরকে প্রভাবিত করে দুষ্ট চক্রটি গড়ে ওঠে। মস্তিষ্কের মূলেই যদি প্রথমে বাঁধ দেওয়া যায় তবে দেহ মনে প্রতিরোধ আপনা থেকে সম্ভব হয়। মানুষের দেহে যে রোগের আবির্ভাব ঘটে তার প্রথম উৎপত্তি ঘটে মনে, মন থেকে প্রাণে। এভাবে বহুকাল চলতে থাকলে পরিশেষে সেই রোগ এসে দেহস্তরে স্থূল রূপে প্রকাশিত হয়। রোগের মূলকে নির্মূল করতে হলে মন প্রাণ কলুষ মুক্ত করা প্রয়োজন, নতুবা শুধু দৈহিক চিকিৎসায় অভীষ্ট আরোগ্য কখনোই আসে না, সাময়িক উপশম হতে পারে মাত্র। ইন্দ্রিয়ের 9টি দুয়ার ঠিক মতন বন্ধ করে দিতে পারলে মস্তিষ্কের ভিতরে অগ্নি, তেজ এবং আলোর অভূতপূর্ব স্ফুরণ ঘটে। জানালা দরজা বন্ধ করে দিলে ঘর সাধারণত অন্ধকার হয়, কিন্তু এখানে বিপরীত। ইন্দ্রিয় গোবাক্ষ নিচয় বন্ধ করে দিলে হীরকের দ্যুতি আমাদের নিকট প্রকটতর হয়। মস্তিষ্কস্থ স্বয়ং জ্যোতির উদ্ভাস বইতে থাকে। আমাদের মস্তিষ্কে পূর্ণ মাত্রায় ফার্স্ট ক্লাস বর্তমান। ব্রহ্মচর্যের তপস্যায় তাপিত হয়ে তার তাপ ও আলো বিকিরণ করতে থাকে। আমাদের মস্তিষ্কস্থ অন্তরাত্মার এই ইন্দ্রিয়াতীগ শক্তি প্রসঙ্গে বেদান্ত বলেছেন, পশ্চাত্য চক্ষু হু স নৃণত্ব কর্ণঃ শ্বেতাশ্বতর উপনিষদ। চোখ না থাকলে তিনি দেখতে পান, কান না থাকলে তিনি শুনতে পান। আমাদের ভিতরে যৌন চেতনা উদ্রেগের জন্য আমাদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট দক্ষিণ গোলার্ধের নিম্নাংশ এলাকা বা প্রকোষ্ঠ বা জোন সবিশেষ দায়ী। বলা যায় ওই প্রকোষ্ঠস্থ কোষ সমূহের প্ররোচনাতেই দেহস্থ বিভিন্ন কেন্দ্রের বিবিধ রস নিঃসৃত হয়ে আমাদের ভিতরে কামোত্তেজনা সৃষ্টি করে। ওই নির্দিষ্ট মস্তিষ্ক কোষ সমূহে অনবরত সৎ ও শুদ্ধ চিন্তা তরঙ্গ প্রেরণা করে সেই কোষগুলিকে পরিশোধিত ও পরিবর্তিত করা সম্ভব। যে কোষগুলি কামোত্তেজনার প্ররোচক ছিল সেগুলি এভাবে দিব্যায়িত হয়ে আমাদের ভিতরে মহত্তর শক্তি ও প্রেমের সঞ্চায়ক হয়ে ওঠে। ব্রহ্মচর্য মানে নির্দিষ্ট মস্তিষ্ক প্রকোষ্ঠের কোষগুলিকে কোনো কৃত্রিম উপায়ে ধ্বংস বা বিনষ্ট করা নয়। অস্ত্রোপচারে মস্তিষ্ক বিকারেও সেটি বিনষ্ট, নিষ্ক্রিয় হয়। তা করলে কাম ব্যক্তি বিশেষের দেহ মন থেকে চিরবিদায় নেয় বটে, কিন্তু সেটিকে ব্রহ্মচর্য বলা চলে না। কাম শক্তি না থাকলে ব্রহ্মচর্য শক্তির বিকাশ ও উপযোগ বিনষ্ট হয়। বস্তুত কাম শক্তির দিব্যায়নের মধ্য দিয়েই আমরা ব্রহ্মচর্যের শক্তি, শান্তি, মহিমা লাভ করি।
সুচিন্তা, জপ ও ধ্যান। কিন্তু মস্তিষ্কের এই গভীরতম প্রকোষ্ঠে পৌঁছানো যায় কি করে? কোন ওষুধ প্রয়োগে এই বীজকে শোধন করা যায়? সুচিন্তা ও জপ ধ্যানের দ্বারাই তা সম্ভব। মস্তিষ্কের স্পন্দনকে নিয়ন্ত্রিত করাই হলো কামাবেগকে প্রতিরুদ্ধ করার সুনিশ্চিত পন্থা। মস্তিষ্ক আমাদের নিস্পন্দ প্রায় হয় সুষুপ্তিতে আর হয় ধ্যানে। সুষুপ্তি বা ধ্যানে আমরা আত্মারামতা লাভ করি এবং সেটি হলো অমৃত, যেটির আকাঙ্ক্ষা আমরা জীবনে ও মরণে নিয়ত করে থাকি। তাই ধ্যানের মধ্যে ডুবে থাকা কামচর্চার সাক্ষাৎ বিকল্প। কিন্তু সেই নিস্পন্দ প্রায় অবস্থা আমাদের সাধারণ জীবনে প্রায় ঘটে না। তাই এক ধাপ নিচেকার প্রক্রিয়া নাম জপ ও সুচিন্তার কথা ওঠে। অর্থাৎ মস্তিষ্কের স্পন্দনকে নামময় করে তোলা চাই। প্রতিটি স্পন্দন যেন তার স্মরণ মননের কোনো না কোনো ভাবে সহায়ক হয়। মস্তিষ্কের স্পন্দন মানেই চিন্তা, চিন্তাকে জপময় বা নামময় করে দিতে হয়। স্পন্দন যেন সুচিন্তাই করে, কুচিন্তার দিকে কোনো স্পন্দন যেন উত্থিত না হয়, হলেও নিমেষে তাকে যেন দমিত করা হয়, তাকে মস্তিষ্কে যেন বিন্দুমাত্র ঠাঁই না দেওয়া হয়। কুচিন্তা বা কামচিন্তামূলক স্পন্দনকে প্রশ্রয় দিলে কামাবেগ অবশ্যম্ভাবী। যদিও হঠাৎ কুচিন্তা কামচিন্তা এসে পড়ে, তারই প্রতিরোধ হিসাবে সুচিন্তা ও নাম জপ এত জরুরি। সুচিন্তা কুচিন্তার সাক্ষাৎ বিপরীত ক্রিয়া ঘটে, কিন্তু নাম জপ বা ধ্যান হলো সার্বিক প্রতিরোধ ব্যবস্থা এবং মস্তিষ্কের স্থায়ী আরোগ্য সাধনে সহায়ক। আমাদের সংগুপ্ত সংস্কারাদির বিনাশে ধ্যান নাম জপ সবিশেষ সমর্থ। অপরপক্ষে সুচিন্তা সেসব ক্ষেত্রে পৌঁছতে পারে না, কারণ আমাদের পূর্বতন অদৃষ্ট সংস্কারাদি সম্পর্কে আমরা অবগত নই। তাই সে ব্যাপারে প্রতিষেধক চিন্তা করা সম্ভব হয় না। ধ্যান জপ সেই পূর্বতন সংস্কার সমূহকে পরিশুদ্ধ করতে আমাদের সাহায্য করে। জ্ঞাত বিষয়কে চিন্তা বা কর্ম দিয়ে প্রতিহত করা যায়, অজ্ঞাত বা অজ্ঞেয় বিষয়কে ধ্যান জপ ছাড়া স্পর্শ করবার বা প্রতিহত করার উপায় নেই। মানুষ যে কাম প্রবণ হয়, মানুষ যে মাদকাসক্ত হয়, তার একটি বড় কারণ তার জন্মসূত্র। জন্মসূত্রের সংস্কার বীজাকারে মস্তিষ্কের অতি সূক্ষ্মতম অংশে বিরাজ করে। সেটি নাড়া পেলে আমাদের মস্তিষ্ক আসক্তিমূলক স্পন্দন তোলে। এগুলি আমাদের অদৃশ্য সংস্কারের কুপ্রভাব। এগুলি হলো কুগ্রহের রুক্ষ রুদ্র দোষ। একে প্রতিহত করতে হলে ধ্যান জপই হলো একমাত্র মোক্ষম প্রতিষেধক। সেখানে সুচিন্তা, সৎকার্য ইত্যাদির প্রয়াস প্রায়শ ব্যর্থ, কারণ সেখানে ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ আদৌ রাখতে পারে না। ধ্যান জপের মধ্য দিয়ে ব্রহ্মচারীর দেহে অতি সূক্ষ্মভাবে ঈশ্বরীয় শক্তির সঞ্চার হতে থাকে, যার প্রভাবে তিনি কুগ্রহের ওই রুক্ষ রুদ্র রোষ অনেকাংশে প্রতিহত করতে সমর্থ হয়। মস্তিষ্কে সুচিন্তা, ধ্যান জপ, প্রণাম সংস্কারের প্রভাব ব্রহ্মচর্য সাধনার ক্ষেত্রে এভাবে সবিশেষ জরুরি। নবদ্বারে পুরে দেহি, 9টি দুয়ারযুক্ত পুরীতে দেহধারী মানুষ অবস্থান করে। এই 9টি দুয়ার দিয়ে সে নিরন্তর বাইরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। সংযম মানে এই 9টি দুয়ারকে একেবারে বন্ধ করে দিয়ে ভিতরে আত্মনিমগ্ন হয়ে যাওয়া। দুয়ারগুলি বন্ধ করা হলো নেতিবাচক ক্রিয়া, আর ভিতরে আত্মারামতার আস্বাদন এবং জ্যোতি
মূর্তির সাক্ষাৎকার হলো ইতিবাচক ক্রিয়া। বাইরের চোখ বন্ধ না করলে ভিতরের চোখ খোলে না। বাইরের রসাস্বাদনে বিমুখ না হলে ভিতরের অমৃত আস্বাদন সম্ভব হয় না। সংযম ব্রহ্মচর্য প্রসঙ্গে ধ্যান জপের ভূমিকা আমাদের দিব্য জীবনের ক্ষেত্রে তাই এত জরুরি। 9টি পথ দিয়ে মস্তিষ্কের দিকে অসংখ্য আবেদন নিরন্তর যাচ্ছে। মস্তিষ্ক কিভাবে প্রতিক্রিয়া করে বা স্পন্দিত হয় তারই উপর ব্যক্তির আচরণ নির্ভর করে। ব্যক্তি যদি সেই আবেদনের কোনোটিতে সাড়া না দিয়ে স্থির অবিচল থেকে ধ্যান নিমগ্ন বা আত্মনিমগ্ন থাকতে পারে, তবেই বলা চলে তিনি জিতেন্দ্রীয় ব্রহ্মচারী, তিনি সিদ্ধ যোগী। বাইরের কোনো প্ররোচনা বা ভিতরের কোনো সংস্কার মস্তিষ্কে তার কোনো স্পন্দন তুলতে সমর্থ হয় না। এই নিস্পন্দ অবস্থা হলো সমাধি অবস্থা। এই অবস্থায় যিনি নিরন্তর বিরাজ করেন তিনিই হলেন মদন ভস্যকারী আত্মারাম শিব। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।